টেনশন। আমি বলবো ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট ডেফিনেশন। মানে আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, এটা অনেক ক্রিটিক্স আছে যে এইভাবে হিসাব করতে গেলে তো আসলে সারা পৃথিবীতে আমরা একটা তাই না, চারটা কম্পোনেন্টের কোম্পানির ওদের ওয়েলবিং আছে, তাই না, কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু মোস্টলি ফোকাসড হচ্ছে কিন্তু ফিজিক্যাল ইলনেস, তাই না। আসলে আমরা মেডিকেল প্রফেশনালের কাছে যাই বা মেডিকেল প্রফেশনালের কাছে তখনই যাই যখন উই সাফার এনি পেইন, এন্ড এই পেইনটাকে আমরা কি করি, আমরা এটা ফিজিওলজিক্যাল পেইন, তাই না, এটা কিন্তু ফিজিওলজিক্যাল পেইন। ইভেন ওয়েন উইল হ্যাভ এনি মেন্টাল ইলনেস, দ্যাট অলসো অ্যাকচুয়ালি manifested by some physical uh, sign and symptoms like pain, হ্যাঁ। তো কাজেই যতক্ষণ পর্যন্ত এই যন্ত্রণাটা শারীরিক যন্ত্রণাটা না আসতেছে ততক্ষণ এক পর্যন্ত কিন্তু আমরা সাধারণত কোনো চিকিৎসকের কাছে যাই। এবং যে যার জন্য এটা আমাদের দেশের এইটা একটা বলতে পারেন যে এটা একটা মানে আমরা কখনো কনসিডার করি না যে আমি apparently maybe I am healthy, maybe I need to get a consultation from a medical professional। এটার গুরুত্ব আছে, এটা আমরা কোর্সে যখন করবো তখন আমরা আমাদের সময় মতো 40 মিনিট চলে গেলে আবার আমি কিন্তু আপনারা একই লিঙ্ক ইউজ করবেন, হ্যাঁ, একই লিঙ্ক ইউজ করে আপনারা যেতে ওকে। আচ্ছা, আরো 10 মিনিট স্যার আজকে স্যার নামাজ আছে, শুক্রবার স্যার। হ্যাঁ, আমরা তাহলে আর 15 মিনিট চলে 15-20 মিনিট, আচ্ছা 15 একটা পর্যন্ত চালাই, কোনো একটা পর্যন্ত যারা থাকতে পারবেন যারা থাকতে পারবেন না চলে যাবেন, নো প্রবলেম, একটা পর্যন্ত চালাই, এখানে কোনো ই নাই। আপনার কেউ থাকতে পারলে থাকলেন, আর যারা থাকতে পারলেন না পারলেন না। আজকে তো আসলে অনেক হয়ে গেছে, ডিসরাপশন হয়েছে, এই ডিসরাপশনের কারণে আমাদের একটু সমস্যা হয়েছে, হ্যাঁ, এটা আমরা কনসিডার করি। যার সময় যার যে নামাজ আগে চলে যেতে চান চলে যাবেন, নো প্রবলেম। আচ্ছা, mental, social, and spiritual. Now, let me explain what is the role of mental illness. Mental well-being. Mental well-being. আপনি যদি আপনি শারীরিক কোনো যন্ত্রণা নাই, কিন্তু মানসিক দিক থেকে যদি আপনি স্ট্রেসফুল কিছু সিচুয়েশনে থাকেন, তাহলে কিন্তু আপনি যে কাজটা করতে চাইবেন সে কাজটা কিন্তু আপনি করতে পারতেছেন, তাই না। আচ্ছা, এবার আসলে একটু আমি সোশ্যাল ওয়েলবিংটা সম্বন্ধে একটা কথা, সোশ্যাল ওয়েলবিং এর সোশ্যাল ওয়েলবিং, যেমন ধরেন আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, আমরা জানি there are certain groups of population who are really vulnerable or sexually. Yes, good morning না বলে good afternoon বলতে হবে, আমাদের quarter past good afternoon। Anyway, তাহলে এই যে সেক্সুয়ালি কমার্শিয়ালি সেক্সুয়াল ওয়ার্কার এরাই কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল, তাই না, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। এখন তাদেরকে ট্রিটমেন্ট করেই কি আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো? আনটিল অর আনলেস we rule out the root cause of the disease। কাজেই এই রুট কজ অফ দ্য ডিজিজ যদি আমরা না রুল আউট করি, এই পেশেন্টগুলো কিন্তু ঘুরে ফিরে টাইম টু টাইম আমাদের কাছে আসবে চিকিৎসার জন্য, ভালো হয়ে যাবে, আবার অসুস্থ হবে এবং আবার ডিজিজটা সেট আসবে। হাবিব খান এবং শেখ মোহাম্মদ মাইনুন, আপনারা একটু মাইক্রোফোনটা করে রাখেন, মিউট করে রাখেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, এরপর আসতেছে হচ্ছে সোশ্যাল গেল, আমি খুব অল্প করে বলছি। স্পিরিচুয়াল ব্যাপারটাও কিন্তু আপনার একটা সময় পর্যন্ত এটাকে কিন্তু WHO এটা কথা বলে না, পরে দেখা গেল যে না, স্পিরিচুয়াল হেলথের একটা বিরাট একটা ভূমিকা আছে। আমরা যখন বিশেষ করে স্ট্রেসফুল কন্ডিশনে থাকি এবং যারা নাকি সার্ভাইভার অর রিসেন্ট কোভিড ইনফেকশন, তাদের দু একজনের সাথে আমি শেয়ার করেছি এবং এরা আমার সাথে আমাদের সাথে যখন ওরা আমাদের সাথে ইন্টারভিউ হয়েছে, এরা বলছে সবচেয়ে বেশি সমস্যা ছিল এটা কিন্তু এই মানসিক সমস্যা। এই যে একটা ভয়, এই ভয়টাকে যারা ওভারকাম করতে পারছে এরাই কিন্তু সার্ভাইভ করে গেছে। আদার রিজন আছে, আমি এখানে ডিবেটে যাচ্ছি না। এবং কাজেই এই ভয়টাকে ওভারকাম করার জন্য কিন্তু তখন আপনার কিন্তু একটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের দরকার আছে। কাজেই
এই জন্য WHO কিন্তু এই স্পিরিচুয়াল হেলথের কথা বলে। আচ্ছা, তাহলে আমরা হেলথ সম্বন্ধে বললাম। নাও লেট আস টক অ্যাবাউট দ্য পাবলিক হেলথ। তো পাবলিক হেলথ আসলে কি করবে? পাবলিক হেলথ কেন এত পাবলিক হেলথে নিয়ে আমরা কথা বলতেছি? পাবলিক হেলথ নিয়ে আমরা কথা বলতেছি, আমি যেটা বললাম যে আমাদের ভিশন হচ্ছে টু সি এ ওয়ার্ল্ড যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সুস্থ থাকে, এবং সেটার সাথে সাথে কিন্তু আমাকে আরেকটা জিনিসের কথা চিন্তা করতে হবে। সেটা হচ্ছে আমার একটা মানে হিউম্যান ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দরকার। এবং আজকের এই কোভিড নিয়ে যদি কথা বলি, দেখেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হতেও পারেন, নাও হতে পারেন। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে নেচার কিন্তু আপনার সেটা সৃষ্টিকর্তা বলেন, আল্লাহ বলেন, খোদা বলেন, ভগবান বলেন, যিশু বলেন, যাকেই বলেন না, হ্যাঁ, বিশ্বাস করলে অবশ্যই এটা বলবেন, না বিশ্বাস করলেও অনেক আছে আমি জানি যারা নাকি সেরকম হয়তো স্পেসিফিক কোনো রিলিজনে বিশ্বাস করে না, দে টু বিলিভ অন এ পাওয়ার। এবং এটা তো সত্য যে একটা পাওয়ার আছে, মানুষ কিন্তু সবকিছু করতে পারতেছে না, তাই না? মানুষ কিন্তু সবকিছু করতে পারতেছে না। আজকাল আমাদের অনেক নলেজ আছে, আমরা অনেক কিছু জানি, কিন্তু তারপরেও কিন্তু এক জায়গায় কিন্তু আমরা আর পারতেছি না। তাহলে সামবডি ইজ কন্ট্রোলিং দ্য হোল ইউনিভার্স, তাই না? এই পাওয়ারটাকে আমি ধরেন একটু অন্যভাবে যদি বলি, দিস ইজ দ্য নেচার, দিস ইজ আওয়ার গড। যে গডকে আমরা চোখে দেখি না, তাই না? সেই গড। এবং এই নেচারের সাথে কিন্তু আমরা যথেষ্ট আপনার কি করেছি, মানে খুব ফ্রেন্ডলি বিহেভ করি না। এই ফ্রেন্ডলি বিহেভ না করার কারণে এটা একটা হাইপোথেসিস, ইউ মে অ্যাকসেপ্ট অর ইউ মে রিজেক্ট, দ্যাট ইজ আপ টু ইউ। এর কারণেই কিন্তু দেখেন আজকে যে একটা ভাইরাস, সে ভাইরাসটা সারা পৃথিবীর যত বড় বড় শক্তি আছে, কেউ কিন্তু এইটাকে এখন পর্যন্ত কন্ট্রোল করতে পারে না। সবাই কিন্তু এই যুদ্ধে হেরে গেছে, তাই না? কাজেই আপনার একটা, আমি যেটা বললাম, সেকেন্ড পয়েন্ট যেটা বললাম, যে আমাদের একটা হিউম্যান ফ্রেন্ডলি এনভায়রনমেন্টও আমাদের ড্রিম। এবং এই দুইটা যদি আমরা করতে পারি, আমি বিশ্বাস করি যে আমরা অবশ্যই ভবিষ্যতে, হয়তো আমরা দেখতে দিতে পারবো না, ভবিষ্যতে আমরা আরো বেশি হেলদি লাইফস্টাইল লিড করতে। এবং সেই হেলদি লাইফস্টাইল লিড করতে হলে there is no way to avoid the public health approaches. তাহলে পাবলিক হেলথ অ্যাপ্রোচ মানে হচ্ছে, এখানে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলছি। উই আর টকিং অ্যাবাউট দ্য গ্রুপ অফ পিপল অর সারা পৃথিবীর মানুষকে। এখানে অ্যাপ্রোচটা হচ্ছে সারা পৃথিবীর মানুষকে। একজন ক্লিনিশিয়ানের সেজন্য আমরা যখন একজন ক্লিনিশিয়ান হিসেবে নিজেকে দেখি, আমি আমার পেশেন্টকে ট্রিট করি, দ্যাটস ফাইন, হ্যাঁ, কিন্তু এই একটা পেশেন্টকে ট্রিট করে কিন্তু আপনি ওই ধরনের যেটা কথা আমি বললাম, আমরা এমন একটা ওয়ার্ল্ড দেখতে চাই যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সুস্থ থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভালো মানে ফ্রি এয়ারে ব্রিথ করতে পারবে, হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের অ্যাক্সেস টু পিওর ওয়াটার থাকবে। সেটা করতে হলে কিন্তু আপনার পাবলিক হেলথ অ্যাপ্রোচটা সম্ভব। সেই জন্যই এখন দেখেন এই যে কোভিড সিচুয়েশনে যে দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু নাস্তানাবুদ হয়ে গেছে। এরা কিন্তু কোনো মানে ইনিশিয়াল স্টেজে কিন্তু এরা আসলে বুঝেই উঠতে পারে নাই যে এই প্রবলেমটা সলভ করতে হলে তাহলে কোন স্ট্র্যাটেজিতে যেতে, হ্যাঁ। তো কাজেই সেই জন্যই বলতেছি যে এখন কিন্তু দেখেন পাবলিক হেলথের যে অ্যাপ্রোচটা যে খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা নতুন করে আবার ভাবতে শিখছি, এটা আমাদেরকে কবি শিখাচ্ছে। তাহলে বেসিক্যালি পাবলিক হেলথ আসলে কি করে? পাবলিক হেলথ কি করে যদি বলি, এটা আপনারা একটা 3টা পি দিয়ে আমি এটাকে আমি ডিফাইন করতে পারি। তিনটা পির মধ্যে প্রথমটা হচ্ছে প্রিভেনশন অফ ডিজিজ। তাকে ডিজিজ প্রিভেনশন করতে হবে। এবং ডিজিজ প্রিভেনশন করার জন্য কি শুধু আপনার মেডিকেল ডক্টর বা পাবলিক হেলথ প্রফেশনালস নো, এই ডিজিজ প্রিভেনশনে হয়তো ভাইটাল রোলটা অথবা লিডারশিপটা দেবে মেডিকেল প্র্যাকটিশনার অথবা ক্লিনিশিয়ান, রিসার্চার, এডুকেশন আর একাডেমিশিয়ান, হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে কিন্তু তার একটা নির্দিষ্ট একটা রোল টু প্লে। সেটাকে আমরা বলি হেলথ প্রমোশন। সো ইউ হ্যাভ টু প্রমোট ইউর হেলথ। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে প্রমোট করতে হবে তার হেলথ। এবং সেই ইন্ডিভিজুয়াল হেলথ প্রমোট করতে পারবে কখন? যখন উই পিপল
can educate them with proper health message. এই আবার আসেন, লেটস ব্যাক টু দ্য কোভিড সিচুয়েশন। আপনারা আমার সাথে একমত হতেও পারেন, না হতে পারেন। ইনিশিয়ালি একদম যখন নাকি কোভিড নিয়ে বাংলাদেশে আমরা মোটামুটি বুঝতে পারলাম এটা আমাদের একটা সমস্যা। আপনারা দেখছেন টেলিভিশনে অনেক আপনার টক শো হয়েছে। একটা শোতে আমিও গিয়েছিলাম আর কি। তো সেখানে যখন আমাকে জিজ্ঞেস করছে যে এই প্রবলেমটা সলভ করার কি আসছে আমাদের কাছে, আমি তখন বলছি যে দেখেন যে এটা একটা নিউ ডিজিজ, আমরা এখন অনেক কিছু শিখছি, আমরা এখন অনেক কিছু জানি না। আমার কাছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইরাসকে কিল করার মতো কোনো ওষুধ নাই এখন পর্যন্ত না, আজকের দিন পর্যন্ত না। আমরা বলতেছি এটা কাজ করে কিন্তু একটাও কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট হিসেবে ইউজ করছি না। সো হোয়াট উই হ্যাভ, সেটা হচ্ছে যেন কোভিডে আমাকে আক্রান্ত না করে, সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি, লাইক ইউজিং মাস্ক, হ্যান্ড ওয়াশিং, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, ব্লা ব্লা ব্লা, এগুলো আমরা জানি যে হেলথ মেসেজ। এটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। আপনার প্রপার রেস্ট নেওয়া, গুড স্লিপ, প্রপার নিউট্রিশন নেওয়া, ভিটামিন ডি এর কাছে আসা, মানে সান রের কাছে আসা, কিছু এডিশনাল ভিটামিন খাওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কি বললাম? প্রিভেনশন অফ ডিজিজ, সেকেন্ডটা বললাম হচ্ছে প্রমোশন অফ হেলথ, প্রলঙ্গেশন অফ। এবং যেটা আজকে দেখেন এই কোভিড এর আক্রান্ত কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, if you just compare the health most common health statistics in terms of Bangladesh, আজ থেকে 20 বছর আগে কিন্তু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ ছিল বিলো 60 আর এবং মানে আপনাদের এই রিসেন্ট যেটা লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ এটা হচ্ছে 73, তাই না? 72 বলবো, 72 মেলের জন্য হচ্ছে 71 আর ফিমেলের জন্য হচ্ছে 73, মানে এভারেজ হচ্ছে 70। তাহলে এই যে এটা কিন্তু আসলে অ্যাচিভমেন্ট, এবং এই অ্যাচিভমেন্ট গুলা কিসের জন্য হয়েছে যদি আপনি জাস্ট লুক করেন, মানে আমরা দেখি অ্যাচিভমেন্টটা কিন্তু হয়েছে সব পাবলিক হেলথ ইন্টারভেনশন। আর মোস্ট সাকসেসফুল পাবলিক হেলথ ইন্টারভেনশনের মধ্যে যদি বলি, নাম্বার 1 হলো ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। আপনারা জানেন কমিউনিটি মেডিসিনে আপনাদেরকে পড়ানোর কথা যে এক সময় তো আমি যখন মেডিকেল স্কুলে স্টুডেন্ট ছিলাম, সেই সময় আমরা বলতাম সিক্স মেজর কিলিং ডিজিজ ইন চিলড্রেন, 6 মেজর কিলিং ডিজিজ ইন চিলড্রেন। এবং একটা if we can cut down the infant mortality rate and maternal mortality, এবং এই ইনফ্যান্ট মর্টালিটি রেট এন্ড ম্যাটারনাল মর্টালিটি রেট কাটার পিছনে মানে রিডিউস করার পিছনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ নট অনলি ওয়ান। একটা প্রোগ্রামের কারণে এত মানে সফলতা তা বলবো না, আরো নিউট্রিশনাল প্রোগ্রাম আছে। নিউট্রিশনাল প্রোগ্রাম আপনারা হয়তো জানেন, এখন প্রেজেন্টলি বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের মধ্যে কিন্তু মেজর 3টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে হেলথ, তারপরটা হচ্ছে নিউট্রিশন, আর 3 নাম্বারটা হলো কি বলতে পারবেন? হ্যাঁ, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে নিউট্রিশন, আর একটা কি? স্যার বাংলাদেশ সরকারের যে হেলথ প্রোগ্রামটা আছে, এর মধ্যে মেজর 3টা কম্পোনেন্ট। একটা হলো বললাম হচ্ছে হেলথ, একটা হলো ফ্যামিলি। হ্যাঁ, 3টা বড় এরিয়া, হেলথ, ফ্যামিলি প্ল্যানিং আর নিউট্রিশন। নিউট্রিশনে কিন্তু আপনি যদি আপনারা এটা দেখতে পারেন, আপনাদের নিজস্ব অবজারভেশনে দেখবেন যে আমাদের এখনকার চিলড্রেনরা কিন্তু তাদের প্যারেন্টসদের থেকে তাদের হাইট কিন্তু অনেক বেশি, তাই না? এক সময় কিন্তু আমাদের দেশে এটা ভেরি কমন প্রবলেম, ম্যাল নিউট্রিশন। এখন কিন্তু রাস্তায় যে আমরা যাদেরকে পথ শিশু বলি, হ্যাঁ, যদিও আমি শব্দটা ইউজ করতে চাই না,
এদের দিকেও তাকে দেখবেন, এদের মধ্যে কিন্তু ম্যাল নারিশ নাই, ম্যাল নারিশ বলবো না, আন্ডার নারিশ নাই, আন্ডার নারিশমেন্ট নাই। তো দিস ইজ ডেফিনেটলি ডিউ টু পাবলিক হেলথ। হ্যাঁ, ডিউ টু পাবলিক হেলথ। এটা ডেফিনেটলি একটা সেক্টরের কাজ, এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, এখানে ধরেন যে আপনার প্রপার নিউট্রিশন অ্যাচিভ করা, হ্যাঁ, তারপর হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারকে অ্যাচিভ করা, এই তারপর হচ্ছে প্রাইমারি এডুকেশনকে অ্যাচিভ করা। এই কম্বাইন্ড এফেক্ট হিসাবে কিন্তু আজকে আমরা আমাদের দেখছি আমাদের সার্বিক বাংলাদেশের স্বাস্থ্যের চিত্র যেটা, সেটা হলো সার্বিক সেই স্বাস্থ্যের চিত্রটা কিন্তু একটা কম্বাইন্ড এফেক্ট। ডেফিনেটলি আমাদের অনেক আছে, লিমিটেশন আছে, আমাদের অনেক ম্যানেজমেন্ট প্রবলেম আছে, এটা আমরা স্বীকার করবো না, এগুলো আছে। এবং এই প্রবলেমটা কিন্তু আপনারা, এই প্রবলেমের কারণে হয় আমি বা তাই আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু দেয়, আমরা প্রত্যেকেই যদি যার যার কাজটা ঠিক মতো করে করি, তাহলে কিন্তু দেশ এটা এগুবেই, দেশ এগুবেই। এটা এখন এটা না গণার আর কোনো রাস্তা নেই। তাহলে এখন আসলে এটা মোটামুটি পাবলিক। তাও যে কোর্সটা পড়ার জন্য আমরা একত্রিত হয়েছি, সেই কোর্সটা হচ্ছে, এটা পড়ার আগে আমি একটু বলি যে পাবলিক হেলথের, যেহেতু আপনারা সবাই এন্ড অফ দ্য ডে, মানে আফটার কমপ্লিশন অফ ইউর 3 semester and submission of your research paper successfully, you will be awarded MPH degree, তাই তো? এখন এই MPH ডিগ্রিতে কতগুলো কোর্স সাবজেক্ট আছে। এই কোর্স সাবজেক্টগুলোকে আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু অ্যাটেনশন দিয়ে করবেন, কারণ এই কোর্স সাবজেক্টগুলো কিন্তু আগে আপনারা মেডিকেল স্কুলে এভাবে পড়েন। এটা আপনাদের কাছে একেবারে নতুন না হলেও দেখবেন এটা অনেকটাই নতুন। এবং এই 3টা কোর্স সাবজেক্ট যদি আপনারা ঠিক মতো এখান থেকে শিখে না যান, তাহলে কিন্তু আপনার পাবলিক হেলথের প্রপারলি ইউজ করতে পারবেন। এই 3টা কোর্স সাবজেক্ট আমি কিন্তু এই করতেছি না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এর মধ্যে স্যার আপনি এপিডেমিওলজি পড়ান, সেজন্য আপনি এপিডেমিওলজি কথা এখন বলবেন। আপনারা অনেকে হয়তো বুঝতেছেন এই 3 কোর্সের মধ্যে, 3টা কোর্সের মধ্যে আমার কথা না, এটা আমার কথা আর আপনার কথা, এটাই হচ্ছে বাস্তব। আপনি পাবলিক হেলথ ডিগ্রি নেওয়ার জন্য যেটার জন্য আসছেন, এখানে কিছু আপনার নিশ্চয়ই কিছু অবজেক্টিভ ছিল যে আমি কেন এই পাবলিক হেলথ কোর্সে অ্যাটেন্ড করলাম, শুধু ডিগ্রির জন্য। ডেফিনেটলি আপনাদের কনসেপ্ট ডেভেলপ হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু স্কিলও ডেভেলপ হবে এই পাবলিক হেলথ। আর স্কিল যদি না হয়, শুধু নলেজ দিয়ে কিন্তু কাজ হবে। নলেজের সাথে নলেজটাকে যখন প্র্যাকটিস করবেন, তখন এটা হচ্ছে স্কিল। এনিওয়ে, তাহলে 1 নাম্বার আসতেছে হচ্ছে, 2 নাম্বার হলো রিসার্চ মেথোডোলজি, আর 3 নাম্বার হচ্ছে বায়োস। এই 3টা কোর্সে কিন্তু আপনারা নতুন করে, পুরোনো কিছু শিখে থাকলেও দেখবেন এটা এখানে নতুন করে শিখবেন। এবং এই নতুন করে শেখার মধ্যে আপনারা দেখবেন যে এটা গুরুত্বটা কত। আমি কিন্তু জেনারেলি মনে করি পাবলিক হেলথ পড়া মানে হচ্ছে ইটস দ্য এডুকেশন ফর লাইফ, ইট ইজ দ্য এডুকেশন ফর মাই ওন লাইফ, ইট ইজ দ্য এডুকেশন ফর মাই ফ্যামিলি লাইফ, ইট ইজ দ্য এডুকেশন ফর মাই social life, it is the education for my whole population of the country, it is the education for the whole population of the globe. বুঝতে পারছেন? কাজে পাবলিক হেলথের কিন্তু এটা মানে বিলটা অনেক বড়, অনেক বড়, ঠিক আছে? কাজে এই 3টা কোর্স আপনাদেরকে একটু আমি রিকোয়েস্ট করবো, একটু অ্যাটেনশন নিয়ে পড়বেন। তাহলে পরে যখন ফাইনাল ইয়ারে যখন আপনারা একটা রিসার্চ প্রজেক্ট করবেন, এই প্রজেক্টটাতে যদি আপনি নিজেকে ইনভলভ করতে পারেন বেশি করে, তাহলেই কিন্তু আপনার শেখাটা হবে। আর যদি আপনি নিজেকে ইনভলভ অতটা না করেন, তাহলে পরে কিন্তু আপনার ওই যেটা বলছিলাম স্কিল ডেভেলপমেন্ট, সেই স্কিল ডেভেলপমেন্টটা আপনি হবে when you write your thesis, ঠিক আছে? তাহলে এবার আসি আমরা, হ্যাঁ বলেন, এবার আপনি আপনাদের কাছ থেকে কিছু শুনুন। একঘেয়েমি লাগছে হয়তো, আমি একটা বলতেছি, বলেন আপনারা কিছু বলেন। হ্যালো, কিছু বলবেন? হ্যাঁ বলেন, বলেন কে বলতে চান, মিউট করে বলেন। স্যার আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আমি ডক্টর মইনুল বলছিলাম স্যার। তো আমরা বেসিক্যালি আমরা যারা এখানে সবাই তো আন্ডার গ্রেডে অনেক কিছু মানে টুকটাক করে আসছি স্যার। তো আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখানে আসা এবং এটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইউটিলাইজ করানোর জন্য প্র্যাকটিশনার হিসাবে অ্যাজ ওয়েল অ্যাজ একজন পাবলিক হেলথ ওয়ার্কার হিসাবে ইন দ্য কামিং ডেজ। তো আমরা মনে হয় যে আপনার নির্দেশনা মেনে আমরা অবশ্যই চেষ্টা করবো সবকিছু কনসেন্ট্রেট করার জন্য।
ওকে, থ্যাংক ইউ মইনুল। আমি তো আপনাকে জানি আপনি আসলে অনেক কাজ করেন। আপনি আস্তে আস্তে আপনার সম্বন্ধে আপনার কথা শুনবো। শুধু আপনার না, আমরা সবারই আমরা কথা বলতে চাই কে কে যার ফিল্ড থেকে কি করতেছেন, কারো আমরা কিভাবে আরো বেশি সার্ভিস প্রোভাইড করতে পারি। হ্যাঁ, এগুলি আমরা ডিসকাস করবো কামিং ডেজে। ঠিক আছে, কামিং ডেজে এগুলো আমি তাহলে এবার আমি আজকে আর দুটো তিনটা জিনিসের উপর রেখাপাত করে আমি আজকে সেশন শেষ করবো। তাহলে আমরা বুঝলাম যে তিনটা কোর্স কিন্তু আমাদেরকে, এবং এই তিনটার ভিতরে দুইটা কোর্স আমরা আমাদের ডিপার্টমেন্ট মানে দুইটা কোর্সে আপনারা একটু অ্যাটেনশন করবেন। এখন রিসার্চার যদি হতে চান, পাবলিক হেলথে যারা আসতেছে, কেউ হয়তো বেসিক্যালি চিন্তা করতেছে আমি মেডিকেল ফিল্ডে রিসার্চ করব, এবং রিসার্চ করতে গেলে কিন্তু আপনাকে এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ করতে হবে, আদারওয়াইজ তুমি রিসার্চ করতে পারবে। এখন আরেকটা কথা যেটা বলবো, যেটা দাঁড়িয়ে দেখেন আমাদের দেশে কিন্তু এখন বলতেছে, আগে কিন্তু এগুলো এরকম করে বলে। ইভেন আমাদের যে পিএম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনিও কিন্তু এই কথাটা ঘুরে ফিরে বলেন যে গবেষণার কোনো বিকল্প নাই। আপনি যদি ডেভেলপমেন্টের কথা বলেন, গবেষণা ছাড়া কিন্তু ডেভেলপমেন্ট, গবেষণা ছাড়া কেন ডেভেলপমেন্ট হয় না? কেউ কি আপনি ভলেন্টিয়ার করবেন যে আমি যে কথাটা বললাম, the development and research should work together, একজন একজনকে কমপ্লিমেন্ট করে। কেউ বলতে পারবেন আমার এই কারণ হলো স্যার, উইদাউট হ্যাভিং এনি রিসার্চ হাউ উই ক্যান ডিসাইড যে কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্টটা দরকার এবং কোন ডেভেলপমেন্টটা আমাদের প্রথমে দরকার, কোনটা পরে দরকার। এক্স্যাক্টলি, ইউ আর রাইট মাইনুল, ইউ আর রাইট। আসলে আপনি যদি আপনার নিজের ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, forget about everything, পাবলিক হেলথে যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসলে আপনি আগে কতটুকু জানতেন, এখনই কি ওই জায়গায় আছেন না? এখন আগে যা জানতেন তার চেয়ে কিছু আপনার নলেজ কমে যাচ্ছে বা নলেজ বেড়ে যাচ্ছে। সেখানেও কিন্তু আপনার কিছু তথ্য সংগ্রহ করে সেটা বিশ্লেষণ করে কিন্তু আপনি আমরা কি আসলে ডেভেলপমেন্ট থেকে যাচ্ছি? সো হোয়াট আর দ্য ইন্ডিকেশন? ডেভেলপমেন্ট বললে হলো না, আপনার ডেভেলপমেন্ট তো মাপতে হবে। ইউ হ্যাভ টু ইউজ সাম scale, you have to use some methods by which you can prove yourself that we are developing or we are in a plateau or we are deteriorating. Because এই জিনিসটা বুঝতে হলেও কিন্তু আপনার ডেভেলপমেন্ট বুঝতে হলেও কিন্তু আপনার there is no way to avoid the research. ঠিক আছে, একটা সুন্দর কথা বলছেন। দেখেন আমাদের দেশে কিন্তু অনেক প্রজেক্ট হয় না, অনেক প্রজেক্ট হয়, অনেক কাজ হচ্ছে, এবং অনেক কাজ হয়ে কাজের শেষে পরে আমরা দেখি যে আসলে কাজটা আসলে আমাদের যেভাবে করার দরকার ছিল সেভাবে করা হয়, বা এটা হয়তো এখন চিন্তা করা হয়েছে এটা দরকার, যে চাওয়াটা ছিল সেই চাওয়াটার একটা নাই, বা আমি হয়তো একটা প্রজেক্ট করলাম কিন্তু জনগণের প্রজেক্টটা নিচ্ছে না, ফলাফলটা নিচ্ছে, মানে এগুলো মূল কারণ হচ্ছে যে এই একটা প্রজেক্ট নেওয়ার আগে যদি রিসার্চ হওয়ার কথা, এই রিসার্চগুলো হয়, রিসার্চগুলো যেহেতু হতো, কারণ আপনার স্ক্যারসিটি অফ ফান্ডিং কিন্তু খোদ আমেরিকাতে আছে, অনেক রিচ কান্ট্রিতে টাকা কিন্তু অসংখ্য নয়, টাকা একটা জায়গায় কিন্তু থেমে যাচ্ছে। এখন হচ্ছে যে যত সেই ভালো ম্যানেজার যে খুব এফিশিয়েন্টলি এই রিসোর্সটা সে ইউটিলাইজ করতে পারবে, রিসোর্স ইউটিলাইজ করে তার আউটকামটা সে বেশি আনবে। যত কম রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম আউটপুট নিতে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান অর টপ কোয়ালিটি অফ এ গুড ম্যানেজার। আমরা কিন্তু ম্যানেজমেন্টের জন্য কিন্তু আপনার রিসার্চ করতে পারছি, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আপনার রিসার্চ ছাড়া চলবে। আপনারা জানেন কোন টারশিয়ারি এডুকেশনে রিসার্চ পেপারটা একটা কম্পালসারি। কোন ইউনিভার্সিটিতে আপনি যে ডিপার্টমেন্টে যে পড়েন, আপনার রিসার্চ পেপার ছাড়া কিন্তু আপনি মাস্টার্স ডিগ্রি বা টারশিয়ারি এডুকেশন, ব্যাচেলার ডিগ্রিও কিন্তু টারশিয়ারি এডুকেশনের একটা অংশ, মানে ব্যাচেলার অনার্স যদি 3 বছর হলে পরে এটা টারশিয়ারি এডুকেশন। আজকে তো সব জায়গায় থেকে 4 বছর টারশিয়ারি এডুকেশন। কাজেই আপনি যদি ইভেন আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস আপনি যদি মনে করেন ক্লিনিক্যাল প্র্যাকটিস আপনি লিডার হতে চান, আমাদের সাথে আজকে গুড নাম্বার অফ স্টুডেন্টস ফ্রম ডেন্টিস্ট্রি ব্যাকগ্রাউন্ড জয়েন করেছেন। আপনি যে প্র্যাকটিস, যে ট্রেডিশনাল প্র্যাকটিস করতেছেন, আজকে যে প্র্যাকটিসটা করতেছেন, এই প্র্যাকটিসটাকে ইমপ্রুভ করতে হলেও কিন্তু দেয়ার ইজ নো ওয়ে, যে মানে এই যে কিভাবে ইমপ্রুভ করবেন সেটাতেও কিন্তু আপনার সো
রিসার্চার হতে হলে আপনাকে এই তিনটা কোর্স করতে হবে, মানে without knowledge of epidemiology, without knowledge of biostatistics, you cannot be a researcher. Forget about the good research. You cannot do any research. ঠিক আছে, ঠিক আছে, এই তিনটা কোর্স হলো। এখন আসি আমরা যে তাহলে হোয়াট ইজ epidemiology? হিস্টোরিক্যালি আমরা যখন এপিডেমিওলজি কথাটা প্রথম পৃথিবীতে মানুষ বলা শুরু করে, এটা কিন্তু নতুন সাবজেক্ট না। আপনার সেই আমরা যাকে আমরা ফাদার অফ মেডিসিন বলি, সেই সময়ও কিন্তু এপিডেমিওলজি নিয়ে কথা বলি। হিস্টোরিক্যালি এপিডেমিওলজিটা কিন্তু শুরু হয়েছে যখন পৃথিবীর মানুষ ইনফেকশাস ডিজিজের সাথে এনকাউন্টার করা শুরু, তখন ওই এপিডেমিক থেকে অনেক হয়তো হবে এপিডেমিকের সাথে এপিডেমিওলজির কোনো সম্পর্ক আছে। এটা কিন্তু একসময় তাই মনে করা হয় যে এপিডেমিওলজি মানে হচ্ছে এপিডেমিক কন্ট্রোল করতে হলে আপনাকে এপিডেমিওলজিস্ট, এটা আমি অস্বীকার করছি। এখনো কিন্তু আপনার এপিডেমিক মানে এপিডেমিক সিচুয়েশনে যে ফ্রন্ট লাইন ওয়ার্কার বলেন বা লিডার বলেন, they are all epidemiologists. Without knowledge of epidemiology, you cannot control any epidemic situation, pandemic situation. ঠিক আছে, তাহলে হিস্টোরিক্যালি কিন্তু এপিডেমিওলজিটা যখন আসলো তখন এটা ধরা হইতো যে এটা একটা কমিউনিকেবল ডিজিজ আর ইনফেকশাস ডিজিজকে কন্ট্রোল বা প্রিভেন্ট করার জন্য এই নলেজটা। কিন্তু এখন আমরা মডার্ন এই যে আমরা জানি যে এপিডেমিওলজি শুধু আপনার কমিউনিকেবল ডিজিজ অথবা ইনফেকশাস ডিজিজের জন্য, ইভেন নন কমিউনিকেবল ডিজিজের জন্য কিন্তু আপনার এপিডেমিওলজি নলেজটা এসেনশিয়াল। ঠিক আছে, তাহলে আসলে দেখি এখন এপিডেমিওলজির একটা ডেফিনিশন আছে, যে ডেফিনিশনে বলে যে এখানে কতগুলো কিওয়ার্ড আছে, আমি ডেফিনিশন তো না বলে কিওয়ার্ডগুলো বলি। সেই কিওয়ার্ডের মধ্যে আছে হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেন্টস, পপুলেশন অ্যাট রিস্ক or focus population, then health and health related events, the application of this information to prevent and control a disease or health problem. তাহলে এখানে কি ওয়ার্ড আসলো আমি এখন একটু দেখি আপনাদেরকে, এই দেখানো যায়। ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেন্টস, হ্যাঁ, নাউন ডিটারমিনেন্টস, দেন হচ্ছে বলছে হেলথ এন্ড হেলথ রিলেটেড ইভেন্টস, population at risk or population specified population, দেন বলছে হচ্ছে এইগুলা এই ইনফরমেশনগুলোকে এখন আমরা অ্যাপ্লাই করব, এই কোথায় অ্যাপ্লাই করব, টু সলভ or to prevent or control a health problem. তাহলে এখানে যে এই টার্মগুলো নিয়ে কিন্তু একটা লেকচার শেষ করা হবে। আমি নেক্সট লেকচারে আমি আবার শুরু করবো। আমরা আজকে আসলে তাহলে একটু দেখি আমি আপনাদেরকে স্ক্রিনে কিছু দেখাতে পারি। একটা সেকেন্ড, একটা সেকেন্ড, হ্যাঁ। Sorry, I mean, okay.
আপনারা দেখছেন কিছু জি দেখা স্যার, যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। তো আজকে যে আলোচনাগুলো আমরা আলোচনা করলাম, যে আমরা ডেফিনেশন এসেছি, তাই না? ডেফিনেশন, তারপরে হিস্টোরিক্যাল এভলিউশন, সেগুলো দেখা যায়। হেলথি আমি বলছি, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি অ্যাবসেন্স অফ দ্য ডিজিজ অর ইনফরমিটি। এই কথাটা আমি বলতে ভুলে গেছি। এটা অর্থ হচ্ছে আপনি শারীরিক অসুস্থতা নাই, এর অর্থ আপনি সুস্থ। সেই জন্য এখানে খুব জোর দিয়ে বলছে, নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি। এখানে যে সোশ্যাল, আমরা 4টা কম্পোনেন্টের কথা বলছিলাম, মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল আর স্পিরিচুয়াল হেলথ নিয়ে আমাদের অনেক সময় একটু কনফিউশন। ইমোশনালটা বলতে আমরা যে আপনার বিভিন্ন রকম স্ট্রেসটাকে কিভাবে কোপ করতে পারতেছি, আমার সেলফ এস্টিমটা কতটা, এটা হচ্ছে আমার ইমোশনাল। আর স্পিরিচুয়াল হচ্ছে যে আমরা একটা গ্রেট পাওয়ার আছে, যে পাওয়ারটা বিলিভ, এই যে পার্সোনাল বিলিভ, চয়েস, এটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল। আর এনভায়রনমেন্টাল হেলথ মানে হচ্ছে এক্সটার্নাল যেসব আছে। তাহলে পাবলিক হেলথের কথা যে বলছে, দিস আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্রিভেন্টিং ডিজিজ, প্রলঙ্গিং লাইফ অ্যান্ড প্রমোটিং হেলথ থ্রু অর্গানাইজড এফোর্ট অফ সোসাইটি। যেটা আমি আপনাদেরকে বলছিলাম, 3টা কম্পোনেন্ট: প্রিভেনশন অফ ডিজিজ, প্রলঙ্গেশন অফ লাইফ অ্যান্ড প্রমোশন অফ হেলথ। তাহলে এখানে সেন্ট্রাল রোল প্লে করে পাবলিক হেলথের মধ্যে, যে একটা হচ্ছে অ্যাপ্রোচ টু অ্যাসেস অ্যান্ড মনিটর দ্য হেলথ অফ এ পপুলেশন। আমাকে যে কোনো একটা কমিউনিটি কি কি হেলথ প্রবলেম আছে সেটা অ্যাসেস করতে হবে, করে এদের এই হেলথগুলোকে, যারা নাকি রিস্কে আছে আজকে, এরাই কিন্তু পটেনশিয়াল ক্যান্ডিডেট ফর ডেভেলপিং দ্য ডিজিজ ইন ফিউচার, তাদেরকে আমাকে মনিটর। আর তাহলে একটা কমিউনিটি হেলথ কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে চক আউট করার পর আমরা প্রায়োরিটাইজ করবো। সব প্রবলেমের সমস্যা তো একদিনে করতে পারবো, যেটা আপনারা হয়তো পড়ে আসছেন আগে, আমি জানি না, একটা কমিউনিটি মেডিসিনে পড়ানোর কথা। একটা হচ্ছে কমিউনিটি ডায়াগনোসিস, আর একটা হলো কমিউনিটি ট্রিটমেন্ট। এই কমিউনিটি ডায়াগনোসিসটাই হচ্ছে আইডেন্টিফাই দ্য হেলথ প্রবলেম, অ্যান্ড প্রায়োরিটাইজেশনটা হচ্ছে কমিউনিটি ট্রিটমেন্ট, প্রোভাইড এ বেসিস ফর প্রেডিকশন এফেক্টস অফ সার্টেন এক্সপোজার। এখানে এক্সপোজার মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তাহলে বেসিক্যালি এপিডেমিওলজি শব্দটা কিন্তু আসছে এই 3টা ইসের থেকে, আপনার গ্রিক ওয়ার্ড থেকে, এপি, ডেমো, আর হলো লগোস। এটা ও লজি লিখছে, কিন্তু আসলে গ্রিকের শব্দটা হচ্ছে লগোস। এপি মানে হলো আপন বা এমং, ডেমোস মানে পিপল, লগোস মানে হচ্ছে সায়েন্স অফ স্টাডি। তাহলে এটা দ্য সায়েন্স অফ স্টাডি অফ এপিডেমিক্স, যেটা আগে বলছিলাম। এটা কিন্তু ইনিশিয়ালি ছিল এপিডেমিক সম্বন্ধে যে সায়েন্স, কিন্তু এখন কিন্তু তা না। It is the systematic method of disease investigation. Typically, it involves the discipline of biostatistics and medicine. কাজে ক্লিনিক্যাল মেডিসিনও কিন্তু এপিডেমিওলজির একটা অংশ, এবং যার জন্য অনেক মেডিকেল ডক্টর, আমাদের দেশে এটা এখনো ততটা পপুলারাইজ হয় নাই। আমি যখন বাইরে ছিলাম, আমার সাথে অনেক, মানে আমি যখন পাবলিক হেলথে বাইরে পড়াশোনা করেছি, আমি ওই একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে কিছুদিন কাজ করেছি। সেখানে আমি দেখেছি অনেক ক্লিনিশিয়ানরা আপনার ক্লিনিক্যাল এপিডেমিওলজি করার জন্য আমার সাথে ছিল। ক্লিনিশিয়ান, ক্লিনিক্যাল এপিডেমিওলজি এটা ইজ এ ব্রাঞ্চ অফ এপিডেমিওলজি। তাহলে এপিডেমিওলজি যে ডেফিনেশনের যে কিওয়ার্ডসগুলো আমি বললাম, ইজ দ্য স্টাডি অফ ডিস্ট্রিবিউশন, determinants of health related states or events in specified population, and the application of the study to the control of health problem, to control and prevent health problem. This is the definition of epidemiology. এখন এখানে ডিস্ট্রিবিউশন বলতে কি বলি? আসলে ডিস্ট্রিবিউশন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমরা ফ্রিকোয়েন্সি দেখতে চাই। যেমন ধরেন একটা কমিউনিটিতে এক্স ডিজিজের কি ফ্রিকোয়েন্সি আছে, এটা যদি দেখতে চাই, তাহলে আমাকে এই পপুলেশনের মধ্যে যাদের এক্স ডিজিজ আছে, এই এক্স ডিজিজগুলোকে আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এবার আমি ডিস্ট্রিবিউট করবো কিভাবে? এখন এই ডিস্ট্রিবিউশন করা যায় প্রিন্সিপাল, ধরেন এইজ হিসাবে আমি ডিস্ট্রিবিউট করতে পারি, জেন্ডার হিসাবে আমি ডিস্ট্রিবিউট করতে পারি, এরিয়া অফ রেসিডেন্স হিসাবে ডিস্ট্রিবিউট করতে পারি, এদের লেভেল অফ এডুকেশন দিয়ে ডিস্ট্রিবিউট করতে পারি, অকুপেশন দিয়ে করতে পারি, এদের ইনকাম দিয়ে করতে পারি। এখন নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কেন আমার এই ডিস্ট্রিবিউশনটা দেখা দরকার? যেমন আজকে এখন আমরা জানি, আমরা বলছি, আপনারা যদি ডাব্লিউএইচওর রিসেন্ট মিডিয়া কভারেজের জন্য কিছু সেশন করে, এই জাস্ট 31শে আগস্টের একটা সেশন হলো, সেখানে যেটা বলছে আর কি, সেখান থেকে কিছু কিছু জিনিস বলো যে এখন তো দেখছেন যে
অনেক দেশে কিন্তু স্কুল, মানে আপনারাও বলতেছেন যে আর কতদিন স্যার এই অনলাইন ক্যাম্পাসে কবে আসতে পারবে। হ্যাঁ, আমার অনেক স্টুডেন্ট এসে আমাকে ওই দিন আমাকে মেসেজ দিত, স্যার তো বাসায় বসে থাকতে ভালো লাগে, কখন ক্যাম্পাসে আসবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা খুব মানে ভালো কথাই, মানে এটা একটা মানে ভালো বা মন্দ সেটা বলবো না, এটা বাস্তব কথা বলবো। এখন যে সেই মানে এখন কেন ইউনিভার্সিটি এখনো বন্ধ রাখা হচ্ছে, তাই না? বিশেষ করে ইউনিভার্সিটি তো টারশিয়ারি এডুকেশন, স্কুলের চিলড্রেনের কথা চিন্তা করি আমরা কেউ কিন্তু চিন্তা করতে পারিনি, চিন্তা করিনি, ঘুমা করেও চিন্তা করিনি যে একটা সময় আমাদেরকে ঘর থেকে বেরোতে পারবো না। হ্যাঁ, এবং এই সময়টা এতদিন যে এক্সটেন্ড করবে এটা কিন্তু আমাদের আইডিয়া ছিল, তাই না? এখন যাই হোক, আমি ডাব্লিউএইচওর এই সেশন থেকে যেটা শুনলাম সেটা শেয়ার করি যে চিলড্রেনরা কিন্তু তুলনামূলকভাবে চিলড্রেনদের মধ্যে আপনার কোভিড ইনফেকশনে এফেক্টেড হওয়ার রেট কম, এটা ট্রু এখন পর্যন্ত আর কি। বাট এই চিলড্রেন কিন্তু আবার স্প্রেড করতে পারে ইনফেকশনটা ওখান থেকে, স্কুল থেকে এনে বাসায়, যে বাসায় তার গ্র্যান্ড প্যারেন্টস আছে। আমরা জানি গ্র্যান্ড প্যারেন্টস মানে যাদের বয়স 60 বা 65 বা 70 এরা কিন্তু মোস্ট ভালনারেবল। তো কাজেই সে কিন্তু মানে ইনফেকশনটা ওখানে স্কুল থেকে নিয়ে আসতে পারে। আবার 20% এখন পর্যন্ত যেটা বলতেছে 20% চিলড্রেনরা কিন্তু এফেক্টেড হচ্ছে, যদিও majority of them are suffering very mild infection। তো কথাটা এই জন্যই আসলো, কিসের জন্য আসলাম, তাদের এই যে কথাটা বললাম যে চিলড্রেনের যে 20% বললাম, মাইল্ড ইনফেকশন বললাম, এটা কোথেকে পেলাম? এই ডিস্ট্রিবিউশন বলার জন্যই এই গল্পটা আসলো। তাহলে ডিস্ট্রিবিউশন করতে আমরা জানি কিছু ডিজিজ যেগুলো নাকি মেল ডোমিনেটেড, কিছু ডিজিজ ফিমেল ডোমিনেটেড। হাউ ডু নো দ্যাট? এই ডিস্ট্রিবিউশন করে, যেমন আমরা জানি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ইজ ফিমেল ডোমিনেটেড, তাই না? বা কিছু ডিজিজ আছে এথনিক গ্রুপে এগুলো খুব বেশি হয়। হ্যাঁ, এগুলি কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন করেছি। আরেকটা যেটা এই ডিস্ট্রিবিউশন করে আরেকটা যেটা দেখি সেটা হলো ট্রেন্ড। যেমন ধরেন গত 10 বছর আগে একটা ডিজিজ কোন অবস্থায় ছিল, এখন কোন অবস্থায় আছে, এটার উপর নির্ভর করবে কিন্তু আপনার পাবলিক হেলথের অ্যাপ্রোচ। সেটাও কিন্তু আপনি ডিস্ট্রিবিউশন না করলে কিন্তু বুঝতে পারবেন। নাও লেট আস টক অ্যাবাউট দ্য ডিটারমিনেন্টস। আমি আজকে এই ডেফিনেশন দিয়েই শেষ করব, নামাজের সময় খুব কাছাকাছি এসে গেছে। আবারও বলতেছি, যাদের নামাজ পড়ার দরকার আছে প্লিজ এনি টাইম ইউ ক্যান লিভ দ্য সেশন, ওকে? আর যারা থাকবেন। আচ্ছা, ডিটারমিনেন্টস হচ্ছে দিস আর দ্য ফ্যাক্টরস, এই ফ্যাক্টরগুলো আমাদের হেলথকে ইনফ্লুয়েন্স করে, মানে এদের প্রেজেন্স আর এদের অ্যাবসেন্স, এক্সেসিভ প্রেজেন্স আর রিলেটিভ অ্যাবসেন্স, এই ফ্যাক্টরগুলো আমাদের হেলথের উপরে এফেক্ট করে। যেমন ধরেন আমি 3টা জিনিস নিয়ে আলোচনা করি আজকে। সোশিও ইকোনমিক ডিটারমিনেন্টস, এখানে 3টা ফ্যাক্টর আছে। একটা মানুষের সোশ্যাল স্ট্যাটাস দেখার জন্য আপনাকে থেকে দেখতে হয় যেটা তার এডুকেশনাল অ্যাটাইনমেন্ট, সে কতটুকু জায়গায় আমার 10 মিনিটস বলতে পারবো। এডুকেশনাল অ্যাটাইনমেন্ট, এডুকেশন যেখানে আসছে। তাহলে distribution refers to the frequency and pattern of the health-related states and events. Frequency is the number of occurrence of health-related states or events. Pattern involves presenting the distribution by season, by person, place and time. মানে প্যাটার্ন আমি যদি চাই যে চাইল্ডহুড অবেসিটি, এটা কি শহরে বেশি, শহরের বাচ্চাদের মধ্যে বেশি না গ্রামের বাচ্চাদের মধ্যে বেশি? এটা কি রিচেদের মধ্যে বেশি? পার্সেন্ট বলতেছি, পার্সেন্ট। তাহলে ইকোনমিকের এই উপর নির্ভর করে, এটা কি রিচ পিপুলের মধ্যে বেশি না পিপুলের মধ্যে বেশি? এটা কি আরবানে বেশি না রুরালে বেশি? এটা ঝাড়খণ্ডিতে বেশি না মিরপুরে বেশি? ঠিক আছে, এটা পার্সন প্লেস টাইম। কিছু ডিজিজ আছে যে স্পেসিফিক পিরিয়ড অফ টাইমে হঠাৎ করে বেড়ে যায়। কিছু ডিজিজ আছে সিজনের সাথে চেঞ্জ হয়। যেরকম অ্যাজমার কথা যদি বলি, অ্যাজমা কিন্তু মোর কমন ডিউরিং উইন্টার সিজন, লেস কমন ডিউরিং সামার। আবার আরেকটা এক্সাম্পল বলি, ডায়রিয়া ইজ লেস কমন ডিউরিং ড্রাই সিজন অ্যান্ড ইট ইজ না সরি ওয়েট সিজন। ডায়রিয়া কিন্তু ওয়েট সিজনে লেস আর মোর ইন ড্রাই সিজন। কাজে এই জিনিসগুলো এইগুলো যে আমরা এইগুলো যদি আমরা ডিস্ট্রিবিউট না করতে পারতাম,
এটা কিন্তু আমরা বলতে পারি। এরপরে বললাম হলো ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস আর ফ্যাক্টরস দ্যাট প্রডিউস অ্যান এফেক্ট অর রেজাল্ট অর কনসিকুয়েন্স অফ অ্যানাদার ফ্যাক্টর। তাহলে এই ডিটারমিনেন্টকে আমরা কজও বলতে পারি। আচ্ছা, হেলথ রিলেটেড স্টেটস অ্যান্ড ইভেন্টস, এই কথাটা কেন বলছি? স্বাস্থ্য সম্পর্কীয় অবস্থান, স্বাস্থ্য সম্পর্কীয় অবস্থান যদি বলি, মানে হেলথের কি কি অবস্থান আছে। একটা হচ্ছে সুস্থ থাকতে পারি, কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কেউ অসুস্থ থেকে সুস্থ হয়ে তার কিছু হতে পারে, ডিসএবিলিটি থাকতে পারে, কিছু লোক মারা যাবে। দিস ইজ দ্য হেলথ রিলেটেড স্টেটস। নাও হোয়াট ইজ ইভেন্টস? ইভেন্টস মানে কিছু কিছু সিচুয়েশন আছে, যেসব সিচুয়েশনে আমরা একটা মানুষকে অসুস্থ বলতে পারি না। যেমন ধরেন একটা মহিলা যখন প্রেগনেন্ট হয়, আমি কি বলবো যে সে অসুস্থ? অবশ্যই। তাহলে এটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কীয় ঘটনা। বা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টকেও কিন্তু আমরা বলবো না যে এটা একটা স্বাস্থ্য সম্পর্কীয় ঘটনা। এটা একটা স্বাস্থ্য ঘটনা, বাট এটা কিন্তু স্বাস্থ্য সম্পর্কীয় অবস্থান। ঠিক আছে? কাজেই বিহেভিয়ার, এগুলোও কিন্তু স্বাস্থ্য সম্পর্কীয় ঘটনা। এইগুলোকে অ্যাপ্লাই করি আমরা কন্ট্রোল বা প্রিভেন্ট। আমি এখানে যাচ্ছি না, আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম। আচ্ছা, এই যে ডিটারমিনেন্টস গুলোকে আমরা মূলত 4টা বড় দাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস। এবং বায়োলজিক্যাল কি কি ফ্যাক্টর আছে? এই যে একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর, জেন্ডার একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর, এথনিসিটি একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর। আবার দেখেন, সোশিও ইকোনমিক যেটা বললাম, সোশিও ইকোনমিকের মধ্যে কি কি বলছি? একটা বলছি এডুকেশন, 2 নাম্বার হচ্ছে হলো অকুপেশন, আর 3 নাম্বার হচ্ছে ইনকাম। এখানে আমি আপনার মনে হয় থেমে গেছি। আচ্ছা, এখন দেখেন, দোজ হু আর রিচ এনাফ, এদের হেলথ কিন্তু বেটার, ইন সাম এক্সটেন্ট বেটার দ্যান দ্য পোরার। তার কারণ কি? প্রথম কারণটা হচ্ছে এরা কম বেশি রিস্কি সিচুয়েশনে ফেস করে। একটা রিক্সা পোলার বৃষ্টি গরম সবসময় কিন্তু সে এনভায়রনমেন্টে যাচ্ছে, এনভায়রনমেন্টে যত এক্সপোজার আছে ওটাকে সে ফেস করতেছে, যার জন্য তার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেশি। যারা নাকি কনস্ট্রাকশনে কাজ করে, ওদের মধ্যে কিন্তু দেখেন অকুপেশনাল ইনজুরিগুলো বেশি আছে, তাই না? আর যারা নাকি ধরেন আমার আপনার মতো, ওরা ভাগ্যবান, ঘরে বসে এসি চালিয়ে থাকি, আমাদের কিন্তু ওই এক্সপোজারটা কাজেই আমাদের স্বাস্থ্যের সাথে তাদের এইগুলো একটা সম্পর্ক আছে। দেন অকুপেশন, একজন মেডিকেল ডক্টর, একজন নার্স, একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট, সে কিন্তু জানে হাউ টু প্রোটেক্ট হিজ হেলথ। কাজেই তার হেলথ কিন্তু লেস ভালনারেবল দেন দ্য আদার পার্সন, যারা তাদের কাছে কাজে অকুপেশনটা একটা ফ্যাক্টর। আবার উল্টো হয়, কোনো অকুপেশন কিন্তু আপনাকে কোনো একটা ডিজিজের জন্য এক্সপোজ করে দিচ্ছে। লাইক আপনি যদি রেডিওলজিতে কাজ করেন, আপনি রেডিয়েশন নিচ্ছেন, যদিও আপনি প্রোটেক্ট করতেছেন, একটা লিমিটেড রেডিয়েশনের পরে কিন্তু আপনাকে রেস্টে যেতে হয়। যার জন্য যারা রেডিওলজিতে কাজ করে, হ্যাঁ, রেডিওলজিতে কাজ, ওরা কিন্তু একটা ব্যাচ ইউজ করে। ব্যাচ, এটা কিন্তু ওই ব্যাচ না, ব্যাচ যেটাতে আপনার এই যে কন্টিনিউয়াস যে এক্সপোজারগুলো হচ্ছে এটা রেকর্ডেড হয়। সেখানে হয়তো বলে দেয় যখন আপনি ম্যাক্সিমাম এসে চলে আসবে তখন এটা ব্লিপ করবে। ব্লিপ করা মানে হচ্ছে ইউ শুড নট স্টে দেয়ার এনিমোর ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু প্রোটেক্ট ইউরসেলফ। তখন আপনাকে হয়তো কয়েকদিন রেস্ট দিতে হয়। কাজেই কিছু কিছু অকুপেশন আপনাকে যেরকম ডিজিজকে এক্সপোজ করতেছে, আবার কিছু কিছু ডিজিজ থেকে আপনি নিজেও কিন্তু নিজেকে প্রিভেন্ট করতেছেন উইথ ইউর নলেজ। কাজে অকুপেশন একটা। এডুকেশন, educated people একই কথা। educated people they know how to prevent or how to promote their health, কিন্তু illiterate peopleরা কম জানে। কাজে এগুলো হচ্ছে এটা তাহলে এইগুলোকে আমরা একটা ডিটারমিনেন্টস বা ডিটারমাইনিং ফ্যাক্টর বলতে পারি। এরপর আস্তে আস্তে হচ্ছে কেমিক্যালসের মধ্যে জানেন যেমন কিছু ড্রাগস। আপনারা জানেন, আমি আমার সশস্ত্র শিক্ষক নুরুল ইসলাম স্যারের কথা মনে করতেছি, যে উনি কিন্তু সাধারণত রোগীদেরকে গুণত পক্ষে প্রয়োজন না হলেও ওষুধ দিতেন। এবং উনি বলতেন যে দেখো বাবা, আমি তোমাকে যদি প্যারাসিটামল দেই আর ভিটামিনও যদি দেই, এটা যদি তোমার প্রয়োজন না হয়, তোমার ভিতরে যে কেমিক্যাল সিস্টেম আছে এই সিস্টেমটা কিন্তু ডিসরাপ্টেড করবে। যখন তোমার এটাকে দরকার হবে তখন কিন্তু সেটা কাজ করবে। আর অল ড্রাগস আর কেমিক্যালস, হ্যাঁ, কাজেই এই কেমিক্যালস গুলোও কিন্তু আমাদের ডিজিজের মানে আপনার ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে।
হচ্ছে। ঠিক আছে, আমি ছোট কয়েকটা এক্সাম্পল। সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে দেখেন যে ফ্যামিলি একটা লোক যদি তার ফ্যামিলির ভিতরে থাকে, সে যতটা ইন টার্মস অফ মেন্টাল হেলথ যতটা তার ভালো, সে যদি ফ্যামিলির বাইরে থাকে, একা একা থাকে, তার মধ্যে অনেক স্ট্রেস থাকে, অনেক মানে আপনার মেন্টাল অ্যাগনি থাকে, অ্যাংজাইটি থাকে। কাজে এগুলো কিন্তু আপনার ডিজিজের জন্য আপনার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। সোশ্যাল সাপোর্ট, সোশ্যাল নেটওয়ার্ক, এখন আমরা কিন্তু এগুলো একটু দেখতেছি, এখন কি কোভিডের সিচুয়েশনে সবটা দেখতেছি যে সোশ্যাল নেটওয়ার্কটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ইম্পর্টেন্ট, সোশ্যাল সাপোর্টটা কত ইম্পর্টেন্ট, নেবারহুড আর কমিউনিটিস, অ্যাক্সেস টু হেলথ কেয়ার, পাবলিক পলিসি, এগুলি সবই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একটা ডিটারমিনিং ফ্যাক্টর। তো যে কথাটা বলছিলাম যে অল দ্য ডিটারমিনেন্টস উই ক্যান ক্লাসিফাই আন্ডার 4 ক্যাটাগরিজ। সেটা হলো প্রথম বললাম হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, সেকেন্ডটা বললাম সোশিও ইকোনমিক ফ্যাক্টর, 3 নাম্বার যেটা নাকি এখানে আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর আর বিহেভিয়ার। আজকে আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজের কথা বলি, এই নন কমিউনিকেবল ডিজিজগুলোকে টোটালি কিন্তু উই ক্যান প্রিভেন্ট, ইভেন উই ক্যান কন্ট্রোল ইফ উই টেক প্রপার অ্যাটেনশন টু আওয়ার লাইফস্টাইল। এইখানের মধ্যে 4টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে সিজেশন অফ স্মোকিং, 2 নাম্বারটা হচ্ছে হলো আপনার অ্যাভয়েড আনহেলদি ফুড, 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে আপনার এনগেজ উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং 4 নাম্বার যেহেতু এটা ইন্টারন্যাশনালি WHO রিকমেন্ডেড, ওরা বলছে যে আপনার অ্যালকোহল অ্যাবিউজ। কারণ কিছু কিছু রিসার্চে দেখা গেছে অ্যালকোহল একটা লিমিটেড অ্যামাউন্টে আর কিছু হয়তো হেলথ বেনিফিট আছে, ব্লাড সার্কুলেশন। এখানে এটা দেখেন, এইটা দিয়ে আমি আজকের সেশন শেষ করব। এখানে লেখা আছে অ্যাসেসমেন্ট অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ আন্ডার 5 চিলড্রেন diarrheal disease due to rotavirus in Mirpur area at 2007. তাহলে এখানে স্টাডিটা কি আমরা স্টাডি পরে বুঝবো। এটা একটা ক্রস সেকশনাল স্টাডি হয়েছে, পার্সনগুলোকে কিভাবে ডিস্ট্রিবিউট করছি আমরা। এখানে পার্সন কারা, আন্ডার 5 চিলড্রেন। প্লেস কোথায়, মিরপুর এরিয়া। কোন সময়, 2017 সালে। এখানে ডিটারমিনেন্টস কি ছিল, এখানে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, রোটাভাইরাস। হেলথ রিলেটেড ইভেন্টসটা কি, ডায়রিয়া। এমন এটা এই ইভেন্টসটা নিয়ে আমরা হেলথ রিলেটেড স্টেটসও বলতে পারতাম, ইভেন্টস স্টেটস। আচ্ছা, এমন এটা অ্যাপ্লাই করে আমরা কি করছি, আফটার জেনারেটিং দ্য নলেজ অ্যাবাউট দ্য রোটাভাইরাস আউটব্রেক, দ্য রিসার্চ উইল ইমপ্লাই দ্য মেজার অফ কন্ট্রোল দ্য আউটব্রেক। তাহলে দেখলেন যে এই তথ্যগুলো ছাড়া কিন্তু আপনি এই যে ডায়রিয়ার যে আউটব্রেক, এই আউটব্রেকটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি আজকে এখানে শেষ করি। এখন আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে প্লিজ ইউ ক্যান আস্ক মি। আমরা নেক্সট ক্লাসে আবার এই লেকচারটা খুব তাড়াতাড়ি করে বলে পর নেক্সট টপিক শিখব, ঠিক আছে? And now I am inviting you, if you have please come to the question. Next Friday. বলেন ক্লাস ফ্রাইডেতে হবে। ক্লাস ফ্রাইডেতে হবে। আমি আসলে আমাদের যদি সময় মতো শেষ